Hey, this is Kamrujjaman and you are watching Kamrul English Academy. I welcome all of you to my channel and I hope you are ready for the most important class, that is simple present tense or present indefinite tense. There are 12 tenses in English grammar and the most important of all is simple present tense or present indefinite tense. প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা যে 12টা টেন্স পেয়েছি তার মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এবং সবথেকে বেশি ব্যবহৃত হয় সেই টেন্সটির নাম সিম্পল প্রেজেন্ট টেন্স। আমাদেরকে প্রথমে জানতে হবে সিম্পল প্রেজেন্ট টেন্স কোথায় কোথায় ব্যবহৃত হয়। দেখো, এখানে লেখা রয়েছে বর্তমানে রোজকার ঘটনা বোঝাতে, চিরন্তন সত্য বা সাধারণ সত্য বোঝাতে, বর্তমানের প্রথা এবং অভ্যাস বোঝাতে, আসন্ন ঘটনা, ঐতিহাসিক ঘটনার জীবন্ত বিবরণে, কোনো লেখকের উদ্ধৃতি, সেই লেখক জীবিত হোক বা মৃত হোক, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করব। তোমরা এগুলো খাতায় নোট করে নাও, আমরা এক এক করে পরিষ্কারভাবে দেখিয়ে দেব যে কিভাবে এই ক্ষেত্রগুলোতে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহৃত হয়। Our mother tongue is Bengali, so we have to translate each and every sentence into English. প্রিয় ছাত্রছাত্রীরা, যেহেতু বাংলা আমাদের মাতৃভাষা, প্রত্যেকটা বাক্যকে আমরা বাংলা থেকে ইংরাজিতে অনুবাদ করি। এবার বাংলায় থাকা একটা বাক্যকে আমরা কি দেখে চিনব যে সেটি এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারে পড়বে? তার জন্য সূত্র দেখো, এখানে লেখা রয়েছে বাংলা ক্রিয়াপদের শেষে করে, বলে, খায়, যায়, পড়ে, লেখে, হাসে, কাঁদে ইত্যাদি যুক্ত থাকে। তোমরা এগুলো খাতায় নোট করে নাও, আমি এক এক করে দেখিয়ে দেবো সবই। আমাদের মূল লক্ষ্য থাকবে বাংলায় থাকা কোনো বাক্যের মধ্যে কোন ক্রিয়াপদ রয়েছে এবং সেই ভার্ব বা ক্রিয়াপদের সঙ্গে কি যুক্ত রয়েছে। এই করে, বলে, খায়, যায় এগুলো কি যুক্ত আছে? যদি থাকে অবশ্যই আমরা প্রেজেন্ট ইনডেফিনিট স্ট্রাকচারে ফেলে তার ট্রান্সলেশন করব। এবারে আমরা চেনার লক্ষণ বুঝলাম, গঠন করব কি করে, অর্থাৎ কোন ফর্মুলায় ফেলে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তৈরি করতে পারবো। দেখা যাক, প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে ভার্বের V1 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বসবে এবং রেস্ট অফ দ্য সেন্টেন্স এর পরে বসবে। মাঝখানে দেখো এস বাই এস, এই বিষয়টা আমি পরে আসছি, তোমরা আগে বুঝে নাও। প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে মূল ভার্ব যে থাকবে তার V1 বসবে এবং বাড়তি যদি কিছু থাকে সেটা শেষে বসবে। এটা আমাদের মূল সূত্র। এরপরে আমরা দেখে নেব যে কিভাবে একটি বাক্য আমরা এই সূত্রে ফেলে খুব সহজেই ট্রান্সলেট করতে পারছি। দেখো, আমরা মূলত 4 রকমভাবে কোনো টেন্সকে প্রকাশ করতে পারি। একটাকে আমরা বলছি অ্যাফার্মেটিভ বা পজিটিভ অর্থাৎ হাঁবাচক বাক্য, আরেকটাকে আমরা বলছি নেগেটিভ বা নাবাচক বাক্য, অপরটিকে বলছি ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক এবং একদম সবশেষে নেগেটিভ ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নসূচক নাবাচক বাক্য। এই 4 রকম আকারে আমরা কোনো টেন্সকে প্রকাশ করতে পারি। আমি এক এক করে সব আসছি। দেখো, এখানে প্রথমে লেখা রয়েছে আমি ক্রিকেট খেলি, তাহলে আমার স্ট্রাকচার বলছে প্রথমে সাবজেক্ট বসবে। এখানে সাবজেক্টকে আমি, আয়, কাজটি কে করছে? আমি। এক্ষেত্রে দেখো আই সাবজেক্ট, তারপর আমার V1 বসবে, অর্থাৎ এখানে কাজ করা শব্দ বা ভার্ব কোনটা? খেলি। দেখো, খেলাটা বর্তমানের একটা কাজ, করে, বলে, খায়, যায়, খেলে, খেলি এগুলো যোগ আছে। দেখো, তাহলে আমরা খেলা করা ভার্ব তার প্রেজেন্ট ফর্ম কি? প্লে। তাহলে আমরা এখানে প্লে বসিয়েছি, V1 বসিয়েছি। এরপরে বলা হচ্ছে রেস্ট অফ দ্য সেন্টেন্স অর্থাৎ যদি বাকি কিছু থাকে, এখানে লেখা রয়েছে ক্রিকেট, কি খেলি? ক্রিকেট। দেখো, এখানে আমি বসিয়েছি ক্রিকেট, অর্থাৎ সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং অবজেক্ট বসেছে। এটি হাঁবাচক, আমি ক্রিকেট খেলি। এবার এই বাক্যটিকে আমি যদি নাবাচক আকারে প্রকাশ করতে চাই তাহলে আমাকে লিখতে হবে আই ডু নট প্লে ক্রিকেট, অর্থাৎ আমি এই ডু নটটাকে নিয়ে আসবো, আমি ক্রিকেট খেলি না। এরপর দেখো, আমি কি ক্রিকেট খেলি? যদি প্রশ্ন করা বোঝায় তাহলে হবে ডু আই প্লে ক্রিকেট, অর্থাৎ প্রশ্ন করার সময় অক্সিলারি ভার্ব সবসময় সাবজেক্টের আগে আসবে। অন্য কারোর কিন্তু কোনো স্থান পরিবর্তন হয়নি, শুধু অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে এসেছে এবং শেষে অবশ্যই নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ কোয়েশ্চেন মার্ক বসাতে হবে। এরপর আমি যদি বলি আমি কি ক্রিকেট খেলি না, এখানে দেখো প্রশ্ন করা হচ্ছে আবার না সূচক অর্থ প্রকাশ পাচ্ছে। তাহলে এটা কেমন করে প্রকাশ করব? ডু আই নট প্লে ক্রিকেট,
আমি কি ক্রিকেট খেলি না, এক্ষেত্রেও দেখো কোশ্চেন আছে, এক্ষেত্রেও দেখো নট আছে, অর্থাৎ নাবাচকও আছে, কোশ্চেনও আছে। তাই এটিকে আমরা নাম দিয়েছি নেগেটিভ ইন্টারোগেটিভ। এরপর আমরা দেখে নেব যে কোথায় এই ভার্বের ওয়ান ফর্মের সঙ্গে এস বা ইএস। ছাত্রছাত্রীরা আমরা একটু আগে শিখলাম যে প্রেজেন্ট ইনডেফিনাইটে বাক্য তৈরি করতে গেলে আমাদেরকে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, এবং যদি বাকি কিছু থাকে সেটি যোগ করতে হয়। আরেকটি উদাহরণের মাধ্যমে আমরা দেখে নেব এই সূত্র কিভাবে কাজ করছে। দেখো এখানে লেখা রয়েছে আমরা কলম দ্বারা লিখি। তাহলে এখানে কাজটি কে করছে? আমরা, অর্থাৎ আমরা এখানে সাবজেক্ট, তাহলে লিখেছি উই, সাবজেক্ট প্রথমে বসে গেল। এরপরে V1 বসবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে ভার্ব কোনটি? লিখি। লেখা প্রতিদিনের একটা অভ্যাসগত কাজ, তাই এটি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তাহলে তার V1 কী হবে? রাইট। আমরা এখানে বসিয়েছি রাইট। তাহলে সাবজেক্ট, ভার্বের V1। এবারে বাকি আছে কলম দ্বারা লিখি, তাহলে উইথ পেন। এটা রেস্ট অফ দ্য সেন্টেন্স বসে গেল। এই বাক্যটিকে আমরা যদি নাবাচক করি তাহলে কি হবে? উই ডু নট রাইট উইথ পেন। আমরা কলম দ্বারা লিখি না। যদি প্রশ্নবোধক করি, ডু উই রাইট উইথ পেন? আমরা কি কলম দ্বারা লিখি? আবার যদি এমন করা হয়, ডু উই নট রাইট উইথ পেন? আমরা কি কলম দ্বারা লিখি না? অর্থাৎ এই চার রকমভাবে আমরা একটা টেন্সকে প্রকাশ করতে পারি। এবারে আমরা দেখে নেব যে ভার্বের সঙ্গে কোথায় এস বা ইএস যুক্ত হয় প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে। আমরা সকলেই জানি পার্সন বা পুরুষ তিন প্রকার। আমি, আমরা ফার্স্ট পার্সন, তুমি, তোমরা সেকেন্ড পার্সন, এবং এই চারটে ছাড়া বাকি যা কিছু আছে সবই থার্ড পার্সন। এবার প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে লক্ষ্য রাখতে হবে বাক্য তৈরির সময় যে সাবজেক্ট বা কর্তা যদি থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার হয়, এই দুটো শর্ত যদি কাজ করে তবেই আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করব। বাকি সকল ক্ষেত্রে আমরা এস যুক্ত না করে শুধু V1 ইউজ করব। একটি উদাহরণ দিয়ে বিষয়টা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে ভার্বের সঙ্গে এস যুক্ত নেই, আমি দেখাচ্ছি। দেখো আই ওয়ার্ক, আমি কাজ করি। এক্ষেত্রে দেখো আইটা ফার্স্ট পার্সন, সেজন্য ভার্বের সঙ্গে এখানে এস হয়নি, শুধু V1। এখানে ওয়ার্ক V1 এর ঘরে আছে, এখানে আমি V1 লিখেছি। এবারে আমি যদি বলি সে কাজ করে, তো হি এখানে সাবজেক্ট, হি কিন্তু থার্ড পার্সন, অর্থাৎ আমি, আমরা, তুমি, তোমার বাইরে এবং একজনকে বোঝাচ্ছে, সিঙ্গুলার। তাই দেখো এখানে ভার্বের সঙ্গে এস যুক্ত হয়েছে, এখানে এস, হি ওয়ার্কস। তাহলে এখানে কেন এস হলো না আর এখানে কেন এস হয়েছে আমরা বুঝে নিলাম। এবার এই বাক্যটিকে আমরা যদি নাবাচক করি, আই ডু নট ওয়ার্ক, অর্থাৎ যখন ভার্বের সঙ্গে এস যুক্ত হবে না তখন আমরা বাক্যটিকে প্রেজেন্ট ইনডেফিনাইটে থাকাকালীন নাবাচক করতে গেলে ডু নটের সাহায্য নেব। দেখো এক্ষেত্রে আই ডু নট ওয়ার্ক, আমি কাজ করি না, কিন্তু এখানে যেহেতু এস আছে তাহলে এই এস আমাকে বলে দিচ্ছে যে বাক্যটিকে আমাকে নাবাচক করতে গেলে ডাজ নটের সাহায্য নিতে হবে। দেখো এখানে লেখা রয়েছে হি ডাজ নট ওয়ার্ক। আরেকটা বিষয় লক্ষ্য করার মতো, যখনই আমি ডাজ ইউজ করেছি তখনই এই ভার্বের সঙ্গে যুক্ত থাকা এসটা ডাজের সঙ্গে জুড়ে গেছে। তাহলে নতুন করে আমার এই ওয়ার্কের সঙ্গে আর এসটা থাকবে না। দেখো এখানে কোনো এস নেই, এখানে ছিল এখানে নেই, এই এসটি এখানে চলে এসেছে। এরপরে দেখো বাক্যটিকে আমি যদি নাবাচক করি, ডু আই ওয়ার্ক, আমি কি কাজ করি? এক্ষেত্রে দেখো সাবজেক্টের আগে ডু বসেছে নিয়ম অনুযায়ী। এক্ষেত্রে দেখো যেহেতু ডাজ নট দিয়ে নাবাচক হয়েছে, প্রশ্নবোধক করার ক্ষেত্রেও কিন্তু ডাজের সাহায্য নেব, ডাজ হি ওয়ার্ক। এবং এখানেও দেখো ওয়ার্কের এসটা কিন্তু এখানে নেই, অর্থাৎ ডাজ যখনই আসবে ভার্বের এস বা ইএস কিন্তু এখানে চলে এসেছে, তাই নতুন করে এই এস কিন্তু এখানে আর থাকবে না। এরপরে দেখো ডু আই নট ওয়ার্ক, আমি কি কাজ করি না? এখানে নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে গেল। এবার এখানে দেখো ডাজ হি নট ওয়ার্ক, সে কি কাজ করে না? এখানেও দেখো এস কিন্তু নেই। প্রিয় ছাত্রছাত্রীরা, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে সিম্পল প্রেজেন্ট টেন্সে বাক্য তৈরির সময় সাবজেক্ট বা কর্তা থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার এই দুটো শর্তের মধ্যে যদি পড়ে তবেই আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে পারবো। অন্যথায় বাকি সকল ক্ষেত্রে, অর্থাৎ কর্তা যদি ফার্স্ট পার্সন হয়, সেকেন্ড পার্সন হয় এবং থার্ড পার্সন প্লুরাল হয়, তাহলেও কিন্তু আমার এস যুক্ত হবে না। তাহলে আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা শিখলাম আরেকবার একটু মনে করে নেওয়া যাক। আমরা জানলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স মূলত 4-5টি ক্ষেত্রে ব্যবহৃত হয়।
বর্তমানে যে সমস্ত কাজগুলো রোজ হয়, দৈনন্দিন কাজকর্ম, অভ্যাসগত কাজ, বর্তমানের কোনো প্রথা বা কোনো ঐতিহাসিক ঘটনাকে আমি জীবন্ত আকারে প্রকাশ করছি, কোনো লেখকের উদ্ধৃতি নিয়ে আসছি, এই সকল ক্ষেত্রে এবং চিরন্তন সত্য বা সাধারণ সত্য বোঝালে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করব। বাংলায় থাকা কোনো বাক্যকে চিহ্নিত করতে গেলে আমাকে মূলত লক্ষ্য রাখতে হবে যে সেই ক্রিয়াপদের সঙ্গে করে, বলে, খায়, যায়, লেখে, পড়ে এগুলো যুক্ত আছে কি না। এবং স্ট্রাকচার অবশ্যই প্রথমে সাবজেক্ট বসবে এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বসবে, যাকে আমরা V1 বলছি। এবং সাবজেক্ট বা কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবেই ভার্বের সঙ্গে এই এস বাই এস যুক্ত হবে, সেজন্য আমি এটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে দিয়েছি। Dear students, that's all in this video. If you have any questions or suggestions, please write in the comment section of this channel, and do subscribe this channel and share this video to others so that others can learn. I am coming with my next video on the 10 usage of simple present tense.